আখিরে কেন রাজকন্যাকে একটি সাপের সঙ্গে বিয়ে করতে হলো এবং তারপর কি হলো? অনেক সময় আগে একটি গ্রামে এক বৃদ্ধা মহিলা ছিল, যার কোনো সন্তান ছিল না। তার কাছে ছিল শুধু একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে সে একাই থাকত। সে প্রতিদিন জঙ্গলে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে যেত। একদিন একটি ছোট্ট সাপ তার কাঠের গোছায় ঢুকে পড়ল। সে এতে মনোযোগ দেয়নি এবং বৃদ্ধা মহিলা কাঠগুলো কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরে এলো। যখন সে কাঠগুলো মেঝেতে ফেলল, তখন সাপটি বেরিয়ে এলো এবং বিড়ালের সঙ্গে খেলতে লাগল। বৃদ্ধা মহিলা সাপটিকে একা ছেড়ে দিল, কারণ আর কোনো সন্তান ছিল না। তাই সে তাকে নিজের ছেলের মতো মনে করে রেখে দিল। সময় গড়াতে লাগল এবং সেই সাপ কিছুদিন পর বড় হয়ে গেল। একদিন সেই সাপ তাকে বলল, তুমি রাজার কাছে যাও এবং তাকে বলো যেন তিনি তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন। বৃদ্ধা মহিলা বলল, ঠিক আছে আমার ছেলে, কিন্তু তুমি কিভাবে আশা করতে পারো যে রাজা তোমাকে তার একমাত্র মেয়ে দেবেন? তুমি তো একটা সাপ। সাপ বলল, এতে কোনো ফারাক পড়ে না মা। যাই হোক, তুমি যাও এবং আমরা দেখব রাজা কি বলেন। বৃদ্ধা মহিলা সাপের কথা মতোই করল এবং রাজার সঙ্গে দেখা করতে গেল। যখন বৃদ্ধা মহিলা প্রাসাদের দরজার কাছে পৌঁছাল, প্রহরী তাকে জিজ্ঞাসা করল তার কি দরকার এবং রাজার সঙ্গে তার কি কাজ। তারা তাকে ভিতরে যেতে দেয়নি। তবুও বৃদ্ধা মহিলা রাজার সঙ্গে একা দেখা করার জন্য জোর দিল। অবশেষে প্রহরী তাকে যাওয়ার অনুমতি দিল। সে রাজার কাছে গিয়ে বলল, আমি এই কথা বলতে খুব লজ্জিত, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞাসা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই জিজ্ঞাসা করছি। আমার ছেলে একটি সাপ এবং সে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়। যখন রাজা এই কথা শুনলেন, তিনি রেগে গেলেন এবং বৃদ্ধা মহিলাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন, যার ফলে তার পায়ে আঘাত লাগল। সে হোঁচট খেতে খেতে বাড়ি ফিরল এবং সাপকে গালি দিতে লাগল, কারণ এখন সে পঙ্গু হয়ে গিয়েছিল। সাপ তাকে বলল, তোমার পায়ের চিন্তা করো না, আমি এটি ঠিক করে দেব, কিন্তু তুমি এখনই হাল ছেড়ে দেবে না। তারপর সাপ একটি আংটি বের করল, তার উপর ফুঁ দিল এবং বলল, বৃদ্ধা মহিলার পা ঠিক হয়ে যাক। তৎক্ষণাৎ তার পা ঠিক হয়ে গেল। পরের সকালে সাপ আবার বৃদ্ধা মহিলাকে রাজার কাছে পাঠিয়ে দিল এবং একই ঘটনা ঘটল। লাথি, ঘুষি এবং মারধরের পর সে শপথ করল যে সে আর কখনো প্রাসাদে পা রাখবে না। তৃতীয় দিনে সাপ তাকে বলল, শেষবারের মতো আবার রাজার কাছে যাও এবং বিয়ের প্রস্তাব দাও। বৃদ্ধা প্রথমে অনিচ্ছুক ছিল, কিন্তু সাপ প্রতিশ্রুতি দিয়েছিল যে এটি শেষবার, তাই সে আবার রাজার কাছে গেল। বৃদ্ধা মহিলা রাজার কাছে পৌঁছে বলল, মহারাজ, আমার ছেলের জন্য আপনার মেয়েকে বউ হিসেবে নিতে হবে, নইলে আমি খুব বড় বিপদে পড়ে যাব। রাজা হেসে বললেন, আমি আমার মেয়েকে কিছু শর্তের অধীনে তোমার ছেলের হাতে দেব। কাল সকালের মধ্যে তোমার কুঁড়ে ঘর আমার প্রাসাদের মতো বড় প্রাসাদে পরিণত হতে হবে। তোমার দরজা থেকে আমার দরজা পর্যন্ত রাস্তা রেশম দিয়ে তৈরি হতে হবে এবং 400 জন সেবক ঘোড়ায় চড়ে অপেক্ষা করতে হবে, যারা পৃথিবীতে বিদ্যমান প্রতিটি রঙের পোশাক পরে থাকবে। যদি তুমি কাল সকালের মধ্যে এসব করতে পারো, তবে আমি আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সঙ্গে দেব। বৃদ্ধা এসব শুনে চলে গেল। এবার তাকে লাথি খুশি না মারায় সে খুশি ছিল। সে সাপকে বলল, রাজা কি বলেছেন? এবং সাপ বলল, ব্যাস এইটুকুই, সব কিছু সময় মতো প্রস্তুত হয়ে যাবে। যখন মধ্যরাত হল, তখন সাপ একটি আংটি বের করল এবং তার উপর ফুঁ দিয়ে বলল, বৃদ্ধার কুঁড়েঘর রাজার প্রাসাদের চেয়েও বড় প্রাসাদে পরিণত হোক। আমাদের দরজা এবং রাজার দরজার মধ্যে রাস্তা রেশম দিয়ে তৈরি হোক এবং প্রতিটি রঙের পোশাক পরা 400 সেবক ঘোড়ায় চড়ে আমাদের আদেশের অপেক্ষায় থাকুক। এতটুকু বলতেই কুঁড়েঘর একটি ভব্য প্রাসাদে পরিণত হয়ে গেল। বৃদ্ধা এবং রাজার প্রাসাদের মধ্যে রেশমের রাস্তা তৈরি হয়ে গেল এবং 400 সেবক ঘোড়ায় চড়ে প্রতিটি রঙের পোশাক পরে প্রাসাদের চারপাশে পাহারা দিতে লাগল। যখন সাপ তার কাজ শেষ করল, তখন সে ঘুমাতে গেল। পরের সকালে যখন রাজা উঠলেন, তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন এবং একটি বিশাল চমৎকার প্রাসাদ দেখতে পেলেন। এটি দেখে রাজা বিস্ময়ে পড়ে গেলেন। এটি কার প্রাসাদ? তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, এটি কি সত্যিই একটি প্রাসাদ, নাকি আমার চোখ আমাকে ধোঁকা দিচ্ছে? তার স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ স্বামী, এটি একটি প্রাসাদ। কাল ওখানে একটি কুঁড়ে ঘর ছিল, যা এক বৃদ্ধা মহিলার ছিল।
তখন রাজা সেই শর্তগুলির কথা মনে পড়ল যা তিনি বৃদ্ধা মহিলার সামনে রেখেছিলেন, এবং তারা দুজনেই তাদের বেচারি মেয়ের ভাগ্যের জন্য বিলাপ করতে লাগলেন। এখন তাকে সাপের সঙ্গে বিয়ে করতে হবে, কারণ তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা ভাঙতে পারেন না। ইতিমধ্যে সাপ বিয়ের জন্য উৎসাহের সঙ্গে প্রস্তুত হয়ে ঘোড়ায় চড়ে তার সৈন্যদের সঙ্গে রওনা দিল। রাজা বুক্ষী মনে রাজকন্যা এবং সাপের বিয়ে দিয়ে দিলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর যখন সাপ রাজকন্যার কক্ষে গেল, তখন রাজকন্যা সাপকে দেখে ভয়ে চিৎকার করে উঠল। রাজকন্যার ভয় পাওয়া দেখে সাপ তার চামড়া খুলে ফেলল এবং এত সুন্দর যুবক হয়ে গেল যে সে পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। তারপর সাপ বলল, আমার প্রিয় স্ত্রী, কখনো কাউকে বলো না যে আমি রাতে মানুষ এবং দিনে সাপ, কারণ তুমি যদি এটা করো তবে আমি অদৃশ্য হয়ে যাব এবং তুমি আমাকে আর কখনো পাবে না। মেয়েটি বলল, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু অন্তত আমাকে এটুকু বলো, তোমার নাম কি? সে তাকে বলল, তার নাম লক্ষণ। পরের সকালে রাজা তার দূতকে সাপের প্রাসাদে পাঠালেন, এটা জানতে যে তার মেয়ে এখনো জীবিত আছে কিনা। যখন দূত দেখল যে মেয়েটি একদম ঠিক আছে এবং খুশিও আছে, তখন সে রাজাকে বলল, মহারাজ, চিন্তার কোনো কারণ নেই, রাজকন্যা একদম ঠিক আছে এবং খুব খুশি। এটা শুনে রাজার সন্দেহ হলো এবং তিনি যা শুনেছিলেন তা বিশ্বাস করলেন না। পরের সপ্তাহে রাজা তার মেয়ে এবং সাপকে দুপুরের খাবারে আমন্ত্রণ জানাতে একজন নিযুক্ত করলেন। যখন তার মেয়ে এবং জামাই এলেন, তখন মেয়েটির মা কেঁদে বললেন, ওহ আমার বেচারি মেয়ে, আমরা তোমাকে এত কষ্ট দিয়েছি, তুমি কতটা দুঃখী। কিন্তু মেয়েটি উত্তর দিল, সে খুব ভাগ্যবান বোধ করছে। কিছুদিন পর শহরের অন্য অংশে একটি ভব্য বিয়ের অনুষ্ঠান হতে চলেছিল, যেখানে রাজা এবং তার মেয়েকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সাপ তার স্ত্রীকে বলল, তুমি যাও, আমি আজ সন্ধ্যায় আসব, যাতে কেউ না জানে যে আমি সেই ব্যক্তি যে মানুষে রূপান্তরিত হয়েছি। এবং মনে রাখো, তুমি যা জানো তা কাউকে বলো না, কারণ তুমি যদি এটা করো তবে তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না। মেয়েটি একা বিয়ের অনুষ্ঠানে চলে গেল এবং যখন রাত হলো, তখন সাপ তার চামড়া খুলে একটি সুন্দর যুবক হয়ে হাঁটতে লাগল। যখন তারা দুজন সেখানে পৌঁছালো, তখন সবাই বিস্ময়ে দাঁড়িয়ে গেল, কারণ তারা মনে করল যে একজন দেবদূত এই মধ্যে এসেছে। কিছুক্ষণ পর সে এত সুন্দরভাবে নাচতে লাগলো যে সবাই বিস্ময়ে দাঁড়িয়ে গেল এবং ভাবতে লাগলো যে সে এই পৃথিবীর কোনো প্রাণী নয়, সে নিশ্চয়ই স্বর্গ থেকে এসেছে। মেয়েটির মা তার পাশে বসে বলল, আমার প্রিয় মেয়ে, তুমি কত ভাগ্যবান হতে যদি তোমার স্বামী এমন কোনো মানুষ হতো। মেয়েটি আর সহ্য করতে পারল না এবং বলে উঠল, সে আমারই স্বামী লক্ষণ, মা, যাকে আমি খুব ভালোবাসি। যেই সে কথাটি বলল, লক্ষণ অদৃশ্য হয়ে গেল এবং কেউ বুঝতে পারল না যে সে এত তাড়াতাড়ি কোথায় গায়েব হয়ে গেল। মেয়েটি এদিক ওদিক তাকালো, তাকে কোথাও দেখতে পেল না। তখন ফুটফুট করে কাঁদতে লাগল। এখন দেখো, তুমি আমাকে কি করতে বাধ্য করেছো মা? সে আমাকে সতর্ক করেছিল যেন আমি কাউকে না বলি সে কে, নইলে সে আমাকে চিরকালের জন্য ছেড়ে চলে যাবে। আমাকে তার খোঁজে বেরিয়ে পড়তে হবে। সে আমাকে বলেছিল যে আমি যদি তাকে খুঁজতে চাই তবে আমার লোহার জুতো, লোহার লাঠি এবং একটি ভ্রমণের ব্যাগ প্রয়োজন হবে। তার বাবা মা তাকে যা প্রয়োজন তা দিল। সে তার স্বামীর খোঁজে রওনা দিল। সে কিছু না খেয়ে পান করে অনেক দিন ও রাত ঘুরে বেড়ালো, তবুও তার কিছু জানা গেল না। ক্লান্ত হয়ে হাঁটতে হাঁটতে সে এক রহস্যময় বৃদ্ধার সঙ্গে দেখা করল। তিনি বললেন, সূর্যদেবের কাছে যাও, তারা নিশ্চয়ই জানবেন তোমার স্বামী কোথায়। মেয়েটি হাঁটতে হাঁটতে সূর্যদেবের কাছে পৌঁছালো এবং তাদের পুরো ঘটনা বলে বলল, হে সূর্যদেব, আমি আমার স্বামী লক্ষণকে খুঁজছি। আপনি কি আপনার ভ্রমণের সময় তাকে কোথাও দেখেছেন? সূর্যদেব উত্তর দিলেন, না পুত্রী, আমি তাকে কোথাও দেখিনি, কিন্তু চাঁদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তারা কি তোমার স্বামীকে রাতে দেখেছেন? বেচারি রাজকন্যা তার পথে চলতে লাগল। অনেক দিন ও রাত ঘুরে ঘুরে অবশেষে চন্দ্রদেবের কাছে পৌঁছালো এবং কাঁদতে কাঁদতে চন্দ্রদেবকে পুরো ঘটনা শোনাল। চন্দ্রদেবও তাকে কিছু বলতে পারলেন না এবং তাকে পবনদেবের কাছে পাঠিয়ে দিলেন। রাজকন্যা ক্লান্ত হয়ে পবনদেবের খোঁজে রওনা দিল। হাঁটতে হাঁটতে তার শেষ শক্তি দিয়ে কোনো রকমে পবনদেবের কাছে পৌঁছালো এবং কাঁদতে কাঁদতে তার সব কথা শোনাল। আমি লক্ষণের খোঁজে আছি, যিনি আমার স্বামী। তিনি গায়েব হয়ে গেছেন, অনেক সময় হয়ে গেছে এবং আমি তাকে খুঁজে পাইনি। পবনদেব জানতেন যে তার স্বামী কোথায়। তারা রাজকন্যাকে ভালো করে খাবার খাওয়ালেন এবং বললেন, তোমার স্বামীকে সমুদ্রের ওপারে কুলশেদ নামক দৈত্য বন্দী করে রেখেছে। সে এখান থেকে অনেক দূরে। মেয়েটি তাদের কাছে মিনতি করল, আমাকে তাকে খুঁজতেই হবে, সে যত দূরেই থাকুক না কেন। আমি আপনার কাছে মিনতি করছি পবনদেব, দয়া করে আমাকে সমুদ্রের ওপারে নিয়ে চলুন। পবনদেব বললেন, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, কিন্তু আমার ভয় হচ্ছে তুমি পথে পড়ে যাবে, কারণ আমি খুব দ্রুত। মেয়েটি তাদের আশ্বস্ত করল যে আমি পড়ব না।
দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। পবনদেবের রাজকন্যার ওপর দয়া হলো এবং তিনি তাকে নিজের পিঠে তুলে নিলেন এবং বললেন, আমার চুল ধরো এবং নিচের দিকে তাকিও না, নইলে তোমার মাথা ঘুরে যাবে। পবনদেব একটি তীব্র ঝোঁকা দিলেন এবং মেয়েটিকে সমুদ্রের ওপারে নিয়ে গিয়ে একটি ঝর্ণার কাছে ছেড়ে দিলেন। এই বেচারি রাজকন্যা তখনও বিশ্রামের জন্য বসেছিল, তখন হঠাৎ পাহাড় থেকে একটি ভয়ানক গর্জন শোনা গেল। ঝর্ণার কাছে কুলসেদ আবির্ভূত হল এবং রাজকন্যাকে দেখেই খুশিতে লাফাতে লাগল। সে রাজকন্যাকে ধরে নিয়ে তার ঘরে নিয়ে এলো, যেখানে লক্ষণকে বন্দী করে রাখা হয়েছিল। যখন দৈত্য রাজকন্যাকে ধরে তার ঘরে নিয়ে এলো, তখন লক্ষণ তার স্ত্রীকে তৎক্ষণাৎ চিনে ফেলিল, কিন্তু কিছু বলার সাহস হল না, কারণ সে কুলসেদকে ভয় পেয়েছিল। এটা নিশ্চিত করতে যে কুলসেদ জানতে না পারে, সে তার আংটি একটি জগে ফেলে দিল, যাতে রাজকন্যা জানতে পারে যে সে এখানে আছে। এবং এটা কাজে লাগলো। যখন সে জগ ধুচ্ছিল, তখন আংটি তার হাতে এলো এবং সে তৎক্ষণাৎ চিনে ফেলল যে এটা তার স্বামীর আংটি। যখন তারা একে অপরের সঙ্গে দেখা করল, তখন তারা দুজনেই একে অপরকে না চেনার অভিনয় করল, কারণ দৈত্য তাদের দুজনকেই খেয়ে ফেলত। দুজনের কথাবার্তা শুনতে শুনতে দৈত্য চুপিসারে শুনে ফেলল যে এরা স্বামী স্ত্রী। দৈত্য এটা ভেবে তাদের দুজনকে প্রচুর খাওয়ালো, যাতে পরে সে তাদের একে একে খেতে পারে। একদিন দৈত্য রাজকন্যাকে বলল, যখন আমি রাতের খাবারের জন্য ফিরে আসব, তখন আমার একজন মানুষের মাংস রান্না করা চাই, এবং যদি তা না হয় তবে আমি তোমাকে খেয়ে ফেলব। বেচারি রাজকন্যা ভাবছিল কি করবে। তখন তার স্বামী জেগে উঠল এবং জিজ্ঞাসা করল সে কি ভাবছে। সে তাকে দৈত্যের আদেশের কথা বলল এবং বলল যে সে ভাবছে কিভাবে তা পালন করবে। লক্ষণ বলল, আমাকে সবকিছু সামলাতে দাও। সে জঙ্গল থেকে একটি মৃত হরিণ এনে ছোট ছোট টুকরো করে রান্না করল। যখন সন্ধ্যায় দৈত্য বাড়ি ফিরল এবং রাজকন্যাকে জিজ্ঞাসা করল যে সে তার কাজ শেষ করেছে কিনা, তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি আমার কাজ শেষ করেছি। দৈত্য ভাবল, এই মেয়ে কিভাবে একজন মানুষের মাংস রান্না করল। তার সন্দেহ হলো যে এটা তার স্বামী লক্ষণ করেছে। পরের দিন দৈত্য আবার রাজকন্যাকে বলল, যখন আমি সন্ধে বাড়ি ফিরব, তখন আমার তোমার চোখের জলে ভরা 2টি পাত্র চাই, এবং যদি তা না হয় তবে আমি তোমাকে খেয়ে ফেলব। যখন দৈত্য চলে গেল, তখন রাজকন্যা 2টি পাত্র ভরার জন্য কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু পাত্র তার চোখের জলে ভরল না। যখন তার স্বামী উঠল, তখন সে তার স্ত্রীকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? সে বলল যে দৈত্য চোখের জলে ভরা 2টি পাত্র চেয়েছে, এবং যদি না পায় তবে তাকে খেয়ে ফেলবে। লক্ষণ তাকে বলল, তুমি কতটা মূর্খ! তুমি কি মনে করো তুমি এই পাত্রগুলো চোখের জলে ভরতে পারবে? যাও, তুমি বিশ্রাম করো এবং আমাকে এই কাজ করতে দাও। লক্ষণ 2টি পাত্রে জল ভরে তাতে নুন মিশিয়ে রাখল। যখন সন্ধে দৈত্য ফিরে এলো এবং জিজ্ঞাসা করল যে সে তার কাজ শেষ করেছে কিনা, তখন রাজকন্যা বলল, হ্যাঁ, আমি 2টি পাত্র আমার চোখের জলে ভরে দিয়েছি। দৈত্য গিয়ে দেখল 2টি পাত্র সত্যিই চোখের জলে ভরা। সে সেই তরল তার জিভে রাখল, তখন তা একদম চোখের জলের মতো নোনতা মনে হলো। দৈত্যের আবার তার উপর সন্দেহ হলো যে এই কাজ তার স্বামী লক্ষণের। এটা ভেবে দৈত্য লক্ষণের ওপর ঘৃণা করতে লাগল এবং পরিকল্পনা করল যে সে তাকে কিভাবে খাবে। কিন্তু লক্ষণ বিপদ অনুভব করল, তাই সে পুরানো কাপড় পরে দৈত্যের জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। দৈত্য জঙ্গলে চারদিকে লক্ষণকে খুঁজতে লাগল, কিন্তু সে পাওয়া গেল না। একদিন যখন দৈত্য জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন জঙ্গল থেকে কাঠ কাটার শব্দ তার কানে পড়ল। দৌড়ে সেই লোকটির কাছে এলো এবং রেগে গিয়ে বলল, আমার জঙ্গলে কাঠ কাটছ কেন? সেই লোকটি বলল, হে দৈত্য মহারাজ, আমি একজন গরিব মানুষ এবং একজন যুবকের জন্য তাঁবু তৈরি করছি, যে এইমাত্র মারা গেছে। দৈত্য জিজ্ঞাসা করল, সেই যুবক কে ছিল? লোকটি বলল, একজন খুব সুন্দর ছেলে ছিল, একদম কোনো রাজপুত্রের মতো, এবং তার নাম ছিল লক্ষণ। যখন দৈত্য শুনল যে লক্ষণ মারা গেছে, তখন সে খুব খুশিতে লাফাতে লাগলো এবং তার কোনো সন্দেহ হলো না যে যে লোকটি কাঠ কাটছিল সে লক্ষণই। লোকটি জিজ্ঞাসা করল, তুমি কি সেই ছেলেকে চিনতে? দৈত্য তাকে সব কথা বলল, কিভাবে তাকে বন্দি করে রেখেছিল। দৈত্যের সঙ্গে কথা বলতে বলতে সে তাঁবুতে উঠে গেল। যেই দৈত্য তাঁবুতে উঠল, লক্ষণ তৎক্ষণাৎ তাঁবু বন্ধ করে তাতে আগুন লাগিয়ে দিল। যখন সে নিশ্চিত হলো যে দৈত্য পুড়ে ছাই হয়ে গেছে, তখন সে বাড়ি ফিরে এলো এবং তার স্ত্রীকে সব কথা বলল, এবং তারপর তারা তাদের সব জিনিসপত্র নিয়ে খুশি খুশি তাদের প্রাসাদে ফিরে এলো। দুজনে প্রাসাদে খুশি মনে থাকতে লাগলো, এবং লক্ষণ, যে কখনো অভিশাপের কারণে সাপ ছিল, এখন সে মানুষের রূপে ফিরে এলো। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং তোমাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।